where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার। মালদা প্রশাসনের উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য যে টেলি শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, আমি তাকে স্বাগত জানাই ও ধন্যবাদ জানাই। আমি দেবী সরকার, শিবানী একাডেমি স্কুলে শিক্ষকতা করি, বিষয় রাষ্ট্রবিজ্ঞান। শুরু করছি। আচ্ছা, এর আগের দিন ছাত্রছাত্রীরা তোমাদের জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটা শুরু করেছিলাম, কাকে বলে তার ইতিহাস শুরু করেছিলাম, কিন্তু যাই হোক শেষ হয়নি। আগে কাকে বলে একটু শুরু করে নিই, তারপরে এর সপক্ষে বিপক্ষে যুক্তি দেখাবো। কাকে বলে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার? যখন কোনো আত্মসচেতন জাতীয় জনসমাজ নিজের একটা পৃথক সত্তা ও জাতীয় বৈশিষ্ট্য রক্ষা করার জন্য একটা নির্দিষ্ট রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে নিজের রাজনৈতিক ভাগ্যকে নিয়ন্ত্রণ করার দাবি জানায়, তখন তাকে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলা হয়। তাহলে বুঝতে পারলে তোমরা, যখন কোনো আত্মসচেতন জাতীয় জনসমাজ নিজের একটি পৃথক সত্তা ও জাতীয় বৈশিষ্ট্য রক্ষা করার জন্য একটা নির্দিষ্ট রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে নিজের রাজনৈতিক ভাগ্যকে নিয়ন্ত্রণ করার দাবি জানায়, তখন তাকে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলা হয়। যে সমস্ত জাতিগুলো তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত, তারা কি করে, তাদের এই যে বঞ্চিত হলো অধিকার, সেই অধিকারটাকে ফিরে পাওয়ার জন্য, জাতীয় ঐতিহ্যকে রক্ষা করার জন্য তারা চায় একটা স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তারপর এই রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয়ে গেলেই সেই রাষ্ট্রের মধ্য দিয়ে তখন সেই জনসমাজ বা জাতিটা কী করে না, তার যে ভাষা, তার যে ধর্ম, তার যে ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, এগুলোর দিকে এগোতে থাকে সেই রাষ্ট্রটার সাহায্য এবং সহযোগিতায়। তাহলে বুঝতে পারছো, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারে একটা রাষ্ট্র লাগবেই, একটা জাতি থাকবে এবং একটা রাষ্ট্র লাগবে, এবং সেই জাতিটি সেই রাষ্ট্রের মধ্যে দিয়ে তার সমস্ত কিছু, তার ধর্ম, তার ভাষা, তার সাহিত্য, তার সংস্কৃতি, কৃষ্টি, এগুলো কি করবে, সে রাষ্ট্রটার মধ্যে দিয়ে রাষ্ট্রের সাহায্য সহযোগিতা নিয়ে এগোতে থাকবে, অগ্রসর হতে থাকবে। এই এক জাতি এক রাষ্ট্র, এই স্লোগানই হলো আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি। তাহলে কি স্লোগান? যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের মৌলিক নীতি হচ্ছে এক জাতি এক রাষ্ট্র। এই হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি। এই যে বললাম জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের মৌলিক নীতি এক জাতি এক রাষ্ট্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের ধরো মাল্টিপল চয়েসও আসতে পারে, আবার শর্ট কোশ্চেনও আসতে পারে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এর আগের দিন এই যে আত্মনিয়ন্ত্রণের অধিকারটা প্রতিষ্ঠিত হলো, তার ইতিহাসটা আমি এর আগের দিন পড়িয়েছিলাম, কিন্তু আজকে আর রিপিট করছি না। তবুও বলছি যে প্রথম বিশ্বযুদ্ধের পর 1772 সালে যখন পোল্যান্ড দ্বিখণ্ডিত হলো, সেই সময় এই আত্মনিয়ন্ত্রণের অধিকারটা শুরু হয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর এই যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, এক জাতি এক রাষ্ট্র, এটা একটা গ্রহণযোগ্য আদর্শ বলে পরিচিতি লাভ করে।
এবার দেখি এই যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, তার সপক্ষে কি কি যুক্তি আছে, বিপক্ষে কি কি যুক্তি আছে। সপক্ষে যুক্তির মধ্যে কি বলছে না, গণতন্ত্র সম্মত। এই যে প্রত্যেকটা জাতির জন্য যদি আলাদা আলাদা রাষ্ট্র হয়, একটা জাতির একটা রাষ্ট্র, তাহলে কি করবে জাতিটা, কি করবে না নিজেদের নির্বাচিত সরকার গঠন করবে, যেটা গণতন্ত্র সম্মত। যে গণতন্ত্রের সাফল্যের জন্য এটা তো দরকার, একটা নির্বাচিত সরকার দরকার গণতন্ত্রের সাফল্যের জন্য। মিলও, জন স্টুয়ার্ট মিল এই ব্যাপারটাকে সমর্থন করেছেন যে গণতন্ত্রের সাফল্যের জন্য এই জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটা দরকার। যে একটা জাতি একটা রাষ্ট্র, সেই জাতি কি করবে, তাদের নির্বাচিত সরকার গঠন করবে, সেই সরকারই কি করবে, সেই জাতীয় সরকারই তাদের সমস্ত কিছু দাবি দাওয়া অভাব অভিযোগ সব মেটাতে পারবে। আমরা দেখতে পাই আমাদের যদি এই যে ভারতবর্ষ আজকে যদি সরকার ছাড়া থাকে, আমরা কিছু করতে পারবো কি, কিচ্ছু করতে পারবো না। তো সেই জন্য বলা হচ্ছে যে এটা গণতন্ত্র সম্মত, যে প্রত্যেকটা জাতি যদি নিজস্ব একটা সরকার থাকে, সেই সরকারের মাধ্যমে কি করবে না জাতিটা এগোবে। কিন্তু বহুজাতিক রাষ্ট্রে কি হয় না, এই দুর্বল জাতিগুলো তারা এই সুযোগ পায় না, তারা সরকারও গঠন করতে পারে না, এই সুযোগও পায় না। তাহলে এক জাতি এক রাষ্ট্র ব্যাপারটা হচ্ছে গণতন্ত্র সম্মত, এবং জন স্টুয়ার্ট মিল বলেছেন যে গণতন্ত্রের সাফল্যের জন্য এই নীতিটাকে মেনে নেওয়া উচিত। 2 নম্বর কি বলছে না, জাতীয় গুণাবলী বিকাশে সহায়ক। জাতীয় গুণাবলী, যে প্রত্যেকটা জাতির নিজস্ব প্রতিভা, সংস্কৃতি, ঐতিহ্য আছে। প্রত্যেকটা জাতির নিজস্ব সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, প্রতিভা আছে। এই যে নিজস্ব যদি সরকার থাকে, একটা জাতি একটা সরকার, এবার একটা যদি সরকার, নির্দিষ্ট সরকার যদি থাকে, তাহলে কি করবে, সেই জাতিটা তার ঐতিহ্য, প্রতিভা, সংস্কৃতিকে এগোতে পারবে। এবং বহুজাতি সম্মিলিত রাষ্ট্রে সেই জাতিগুলো, দুর্বল জাতিগুলো, তাই তো সরকার পাচ্ছে না, সরকার পাচ্ছে না। সুতরাং না পাওয়ার ফলে কী হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে অবহেলিত উপেক্ষিত হচ্ছে, এবং অবহেলিত উপেক্ষিত হওয়ার পর তারা কী হচ্ছে, এটা ভেতর ভেতর একটা তাদের দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে, এবং পারস্পরিক তারা বিবাদ বিসম্বাদে লিপ্ত হয়ে পড়ছে। কিন্তু এটা তো কাম্য নয়। তাই বলছে যে এই জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারে জাতীয় গুণাবলী বিকাশের সহায়ক। জাতিগুলোর তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, প্রতিভা আছে, এবং সেই প্রতিভাকে সরকারের মাধ্যমে বিকশিত করতে সহায়ক হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, দ্বিতীয়ত সপক্ষে যুক্তি, জাতীয় গুণাবলী বিকাশে সহায়ক। 3 নম্বর কি বলছে, নৈতিকতার যুক্তি। অর্থাৎ ন্যায় নীতি বোধের দিক দিয়ে এই যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, এটাকে মেনে নেওয়া উচিত। কারণ একটা জাতি একটা রাষ্ট্র কি করবে না, রাষ্ট্র সেই জাতিটা রাষ্ট্র তৈরি করবে, এবং তাদের সেই রাষ্ট্রের মাধ্যমে তার যে ঐতিহ্য, তার যে গুণ, তার যে প্রতিভা সমস্ত বিকশিত করার সুযোগ পাবে, এটা একদম ঠিক। কিন্তু বহুজাতি বিশিষ্ট রাষ্ট্রে দুর্বল জাতিগুলো সেগুলো তো সুযোগ পাচ্ছে না। সুতরাং নৈতিকতার দিক দিয়েও সেটা মেনে নেওয়া যাচ্ছে না। এবং প্রত্যেকটা জাতি যদি তারা যদি নিজের সরকার পায়, সেটা যেমন তাদের কাছে কাম্য, বা সেই সরকারের মাধ্যমে তারা যেমন এগোতে পারবে, কিন্তু বার্ট্রান্ড রাসেল বলেছে এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে, যে কোনো জনসমাজকে যদি তার জাতীয় সরকার ছাড়া অন্য সরকারের অধীনে থাকতে হয়, যে পুরুষকে কোনো নারীর পছন্দ নেই, সেই পুরুষকে যদি কোনো নারীকে বিয়ে করতে বাধ্য করা হয় তার সমান। এটা কি বলেছে না, বার্ট্রান্ড রাসেল বলেছে। অর্থাৎ প্রত্যেকটা জাতিরই একটা নিজস্ব সরকার থাকা উচিত, যার মাধ্যমে, সেই সরকারের মাধ্যমে সেই জাতিটা এগোবে, উন্নতি করবে। হ্যাঁ, কিন্তু তাদের যদি সরকার না থাকে, অন্য সরকারের অধীনে থাকতে হয়, তাহলে কি না, এই বার্ট্রান্ড রাসেলের কথা যে তার সরকার ছাড়া অন্য সরকারের অধীনে থাকা কোনো পুরুষ মানুষকে, কোনো স্ত্রীলোকের যদি পছন্দ না হয়, অথচ তাকে বিয়ে করতে হলো, সেই একই ব্যাপার চলে আসছে। 4 নম্বর কি না, সভ্যতা বিকাশে সহায়ক।
প্রতিটি জাতি যদি আলাদা আলাদা রাষ্ট্র থাকে, আলাদা আলাদা সরকার থাকে, তাহলে সেই জাতিটা কী করবে, সেই সরকারের মাধ্যমে তার সভ্যতা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে। এইভাবে বিশ্বের যদি সমস্ত জাতির যদি আলাদা আলাদা সরকার থাকে, তাহলে একটা কি হবে না, নিজেদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা গড়ে উঠবে, যেটা কাম্য। এবং সুস্থ প্রতিযোগিতার ফলে কী হবে, বিশ্বে একটা সভ্যতা সংস্কৃতির একটা সমন্বয় ঘটবে, একটা মানে সমৃদ্ধি ঘটবে। এবং সেই সমৃদ্ধিটা ঘটার ফলে কী হবে না, বিশ্ব চারিদিক থেকে একটা উন্নতি লাভ করবে। তাহলে কী হচ্ছে না, সভ্যতা বিকাশের সহায়ক। আচ্ছা, এবার আমি যেটা বলবো বিপক্ষে যুক্তি। বিপক্ষে যুক্তির 1 নম্বর কি হচ্ছে, জাতির অনগ্রসর হতে বাধ্য। লর্ড অ্যাক্টনের মতে একটা রাষ্ট্রে যদি অনেকগুলো জাতি থাকে তাহলে এটা অগ্রসর হবে, কিন্তু একটা রাষ্ট্রে একটা জাতি এটা অগ্রসর হবে না, অনগ্রসর হবে। কেন না, ধরো বহু জাতি আছে, বহু জাতির মধ্যে সব জাতি তো আর সব দিক দিয়ে পারদর্শী না, যারা ধরো দুর্বল। এই যন্ত্র সভ্যতার যুগে, এই যন্ত্র সভ্যতা দিন দিন তো উন্নতি ঘটছে, এই যন্ত্র সভ্যতার দিকে সেই যারা দুর্বল জাতি, যারা পিছিয়ে পড়া জাতি, তারা কি করবে না, যারা এগিয়ে আছে তাদের সাথে সাথে থাকতে থাকতে ওরাও সভ্য হয়ে উঠবে, ওরাও উন্নত হয়ে উঠবে, ওরাও পারদর্শী হয়ে উঠবে। এবং ক্ষুদ্র বৃহৎ প্রত্যেকটা জাতির মধ্যেই নিজস্ব কিছু গুণ থাকে, প্রত্যেকের মধ্যেই। রাম শ্যাম যদু মধু প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিছু না কিছু গুণ তো থাকেই, কার মধ্যে এটা, কার মধ্যে ওটা, কার মধ্যে ওটা। সেই রকম প্রত্যেকটা একটা বহুজাতিক রাষ্ট্রে প্রত্যেকটা জাতির মধ্যেই কিছু না কিছু গুণ থাকে, এবং পাশাপাশি এটা পারস্পরিক ভাব বিনিময় আদান প্রদানের মধ্যে কি হবে না, তাদের মধ্যে পাশাপাশি আদান প্রদান হতে হতে আরও জাতিটা অগ্রসর হবে। সুতরাং বিপক্ষে যুক্তিতে লর্ড অ্যাক্টন বলেছে যে এক জাতি এক রাষ্ট্র, এটা জাতিটা অগ্রসর হবে না, জাতি অনগ্রসর হতে বাধ্য, বরঞ্চ বহুজাতিক রাষ্ট্রে জাতিটা অগ্রসর হবে। আচ্ছা, 2 নম্বর, বাস্তব প্রয়োগ কাম্য নয়। দুই নম্বর কি বলা হচ্ছে যে বাস্তব প্রয়োগ কাম্য নয়। এই যে এক জাতি এক রাষ্ট্র, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, এটা বাস্তব প্রয়োগ কাম্য নয়। কাম্য হলেও সেটা প্রযোজ্য নয়। কেননা বহুজাতি সমন্বিত রাষ্ট্রে এই পাশাপাশি জাতিগুলো থাকতে থাকতে এটা এগোবে, কিন্তু একটা জাতি একটা রাষ্ট্র থাকলে কী হবে না, বহুজাতিতে কি হচ্ছে, পাশাপাশি অনেক রাষ্ট্র থাকার ফলে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগুলোর মধ্যে কি করবে, তারা রাষ্ট্র গঠন করতে চাইবে, এবং একটা কি হবে না, প্রাকৃতিক সম্পদের একটা অসম বন্টন হবে, এবং একটা অর্থনৈতিক সংকট দেখা দেবে, প্রশাসনিক সংকট দেখা দেবে। এই নীতি কার্যকর হলে ব্রিটেন সুইজারল্যান্ডে অনেকগুলো রাষ্ট্র টুকরো টুকরো রাষ্ট্র হয়ে যেত, কিন্তু সেটা তো সম্ভব না। তাই বলছে যে এর বাস্তব প্রয়োগ কাম্য নয়, কাম্য হলেও সেটা প্রযোজ্য নয়। যে পাশাপাশি বহু রাষ্ট্র থাকলে সেই রাষ্ট্রগুলো কি হবে না, সম্পদের দিক দিয়ে একটা অসম বন্টন হয়ে যাবে, এবং অসম বন্টন হওয়ার ফলে কী হবে, একটা প্রাকৃতিক একটা গণ্ডগোল হবে, প্রশাসনিক সংকট দেখা দেবে। রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা।
রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা। এই যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, এই নীতিটাকে যদি মেনে নেওয়া হয় তাহলে কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা দেখা দেবে। কেমন করে না, বহুজাতিক রাষ্ট্রে পাশাপাশি এই যে রাষ্ট্রগুলো থাকছে, সবাই তো রাষ্ট্র গঠন করতে চাইবে, কিন্তু সবার তো রাষ্ট্র গঠন করা সম্ভব না, সব রাষ্ট্র গঠন হলে সেটা কাম্য না। ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো তো তারা কি হচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছে, তারা কোনো প্রাকৃতিক সম্পদের বন্টন হচ্ছে না, হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন সমস্যা, রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন সমস্যা দেখা দেবে। সুতরাং এই আত্মনিয়ন্ত্রণের অধিকারটাকে বা এক জাতি এক রাষ্ট্র, এই নীতিটাকে মেনে নেওয়া ঠিক না। 4 নম্বর বলছে সাম্রাজ্যবাদের প্রাধান্য বৃদ্ধি। সাম্রাজ্যবাদের প্রাধান্য বৃদ্ধি। কিছু শক্তিশালী বহুজাতি রাষ্ট্র যদি পাশাপাশি যে দুর্বল রাষ্ট্রগুলো আছে তারা যদি কি করে, যে তারাও যদি বলে যে আমরাও রাষ্ট্র চাই, আমরা একটা নিজস্ব রাষ্ট্র চাই, নিজস্ব সরকার চাই, এইভাবে দেখা গেল একটা শক্তিশালী বহুজাতি সমন্বিত রাষ্ট্র ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো রাষ্ট্র হলো। এই যে আজকে ভারতবর্ষটার মধ্যে যে বহু জাতি আছে, এই প্রত্যেকটা জাতি যদি বলে আমার রাষ্ট্র চাই, আমার রাষ্ট্র চাই, আমার রাষ্ট্র চাই, তাহলে এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। এবং ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো কি হবে, জন্মলাভ করলে কি হবে, একটা শক্তিহীন রাষ্ট্র হয়ে যাবে। এই শক্তিহীন রাষ্ট্র কখনোই অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়ে সক্রিয় হতে পারবে না বা আত্মনির্ভরশীল হতে পারবে না, তারা দুর্বল হয়ে থাকবে। এবং এই দুর্বল জাতির সার্বভৌমিকতা একটা মিথ্যা কল্পনা মাত্র। যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো হবে, সেগুলো যে দুর্বল হয়ে যাবে, সেই দুর্বল রাষ্ট্রগুলোর সার্বভৌমিকতা একটা মিথ্যা কল্পনা মাত্র। তো সুতরাং এক জাতি এক রাষ্ট্র অর্থাৎ আত্মনিয়ন্ত্রণের অধিকারটিকে মেনে না নেওয়াই শ্রেয়। তাহলে তোমাদের এই আত্মনিয়ন্ত্রণের অধিকারে কাকে বলে, সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দেখানো হলো। এবার যেটা পড়াবো সেটা হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ হলো একটা ভাবগত ধারণা। ভাষা, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি যে কোনো এক বা একাধিক কারণে জনসমাজের মধ্যে একাত্মবোধ সৃষ্টি হয়। সেই একাত্মবোধ থেকেই জনসমাজের মধ্যে সুখ দুঃখ, ন্যায় অন্যায়, মান সম্মান সমস্ত কিছু নিজেদের মধ্যে ভাগ করে নিতে শেখে এবং তখনই তাদের মধ্যে একটা জাতীয়তাবাদ গড়ে ওঠে। এবং জাতীয়তাবাদ মূলত একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা। কোনো জনসমাজ যখন জাতিতে পরিণত হয়, সেই জাতীয়তাবাদ যে রূপ ধারণ করে সেটাকে বলা হয় জাতির রাজনৈতিক আকাঙ্ক্ষা। জাতির মধ্যে যখন একটা সাজাত্যবোধ সৃষ্টি হয়, তখনই সেই জাতিটা একটা রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ করে এবং সেটা বাস্তবে রূপায়িত হলেই কি হয় না, একটা জাতিভিত্তিক রাষ্ট্র। জাতীয়তাবাদ হলো যে কোনো জনসমাজের একটা নির্দিষ্ট ভূখণ্ডে, একটা নির্দিষ্ট অঞ্চলে কোনো জনসমাজের একটা রাষ্ট্রের অধীনে ঐক্যবদ্ধ হওয়ার যে ইচ্ছা, সেটাই হচ্ছে জাতীয়তাবাদ। অর্থাৎ জাতিকে একটা রাষ্ট্রের মধ্যে বা একটা সরকারের মধ্যে এনে একটা ঐক্যবদ্ধ
প্রচেষ্টা। লয়েড বলেছে জাতীয়তাবাদ হলো একটা ধর্ম যা মানুষের প্রবৃত্তির মধ্যে নিহিত থাকে। জাতীয়তাবাদ হলো একটা ধর্ম যা মানুষের প্রবৃত্তির মধ্যে নিহিত থাকে। আবার অধ্যাপক ল্যাস্কি বলেছেন মানুষের ক্ষমতালিপ্স প্রবৃত্তি এবং যে তাদের যে ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা বা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ইচ্ছা, সেটাই হচ্ছে জাতীয়তাবাদ। অধ্যাপক ল্যাস্কি এটা বলেছেন যে মানুষের ক্ষমতালিপ্স প্রবৃত্তি, অর্থাৎ ক্ষমতার যে একটা ইচ্ছা, লিপ্সা এবং স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করার যে ইচ্ছা বা প্রচেষ্টা, সেটাই হচ্ছে জাতীয়তাবাদ। অর্থাৎ জাতীয়তাবাদের নীতি কি? নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও। নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও। শুধু যে নিজে বাঁচো তা না, নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও, এটাই হচ্ছে জাতীয়তাবাদের মৌলিক নীতি। এখন দেখা যাক জাতীয়তাবাদেরও কিছু সপক্ষে যুক্তি আছে, কিছু বিপক্ষে যুক্তি আছে। এক নম্বর কি? জাতির সর্বাঙ্গীন বিকাশে সহায়ক। জাতির সর্বাঙ্গীন বিকাশের সহায়ক। অর্থাৎ এই যে জাতীয়তাবাদ, আদর্শ জাতীয়তাবাদ, এটা কি করে না জনসমাজের মধ্যে বা মানুষকে বা জাতিকে একটা দেশপ্রেম ও আত্মত্যাগে যেমন উদ্বুদ্ধ করে, সেই রকম প্রত্যেকটা জাতির যে বিভিন্ন দিকে যে উন্নতি, সেটার জন্য চেষ্টা করে। এবং তার ফলে কি হয়, সমগ্র মানব জাতির মধ্যে একটা উন্নতি এবং সমৃদ্ধি বা বিকাশ ঘটতে থাকে, সর্বাঙ্গীন মানব সমাজের একটা বিকাশ ঘটতে থাকে। তাই সপক্ষে যুক্তি এক নম্বর কি বলছে? জাতির সর্বাঙ্গীন বিকাশে সহায়ক। এই আদর্শ জাতীয়তাবাদ কি করছে না সমগ্র জাতিকে তার বিভিন্ন দিকে, যেমন দেশপ্রেম, আত্মত্যাগ, এইভাবে উদ্বুদ্ধ করে যেমন বিভিন্ন দিকে এটা উন্নতি সাধন করছে, সেরকম সমগ্র জাতির বা মানব সমাজের একটা সর্বাঙ্গীন বিকাশে সহায়ক হচ্ছে এই আদর্শ জাতীয়তাবাদ। আচ্ছা, দুই নম্বর কি বলছে? পরাধীন জাতির মুক্তির অগ্রদূত। পরাধীন জাতির মুক্তির অগ্রদূত। আদর্শ জাতীয়তাবাদ কি করে না পরাধীন জাতির কাছে একটা মুক্তির অগ্রদূত হিসেবে কাজ করে। পরাধীন জাতিগুলো কি করে না তারা তাদের শৃঙ্খলা থেকে বা মুক্ত হতে চায়, একটা বন্ধ শৃঙ্খলার আবদ্ধে যে জড়িত, সেই ওখান থেকে বেরিয়ে তারা একটা মুক্তি সংগ্রাম চায়। আদর্শ জাতীয়তাবাদ সেটা করতে পারে, যে পরাধীন জাতিকে শৃঙ্খলা মোচনের গণ্ডি থেকে একটা মুক্তি সংগ্রামের পথ দেখায়। যেমন এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার যে সমস্ত দেশগুলোতে মুক্তি সংগ্রাম চলছে, তাদের উৎস কি না এসব সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধী জাতীয়তাবাদ। এখান থেকে এই পরাধীন জাতিগুলো তাদের মুক্তি সংগ্রাম করার মানে ইটা পাচ্ছে, রসদটা পাচ্ছে। তিন নম্বর, গণতন্ত্র প্রতিষ্ঠার সহায়ক।
গণতন্ত্র প্রতিষ্ঠার সহায়ক। জাতির আদর্শ জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদ বা আদর্শ জাতীয়তাবাদ কি করে না, এই যে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্রের যে এই তিনটে মূল নীতি বা এই যে তিনটে মূল নীতির উপর ভিত্তি করে আজকে আমাদের যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার সহায়ক হিসেবে এই আদর্শ জাতীয়তাবাদ একদম সহায়ক। যে প্রত্যেকটা জাতির মধ্যে একটা সাম্য, মৈত্রী, স্বাধীনতা এই ব্যাপারটাকে নিয়ে আসে আদর্শ জাতীয়তাবাদ। যে প্রত্যেকটা জাতির মধ্যে একটা মিলমিশ, হ্যাঁ, কীভাবে তাদের মধ্যে মৈত্রী থাকবে, হ্যাঁ, কীভাবে তারা স্বাধীনতা পাবে, এইগুলো সহায়ক হয়। 4 নম্বর কি বলছে, সহযোগিতা ও সম্প্রীতির প্রসার। সহযোগিতা ও সম্প্রীতির প্রসার। আদর্শ জাতীয়তাবাদ কী করছে না, পাশাপাশি সমস্ত জাতিগুলোর মধ্যে এমন একটা সম্পর্ক রাখে যে তাদের মধ্যে হিংসা, দেশ, সংঘাত এইগুলো আর থাকে না। এইগুলো না থাকার ফলে কী হচ্ছে না, জাতিগুলোর মধ্যে একটা সহযোগিতা ও সম্প্রীতি বজায় থাকে। এবং সহযোগিতা আর সম্প্রীতি বজায় থাকার ফলে কী হচ্ছে না, তার এফেক্টটা একটা বিশ্বের ওপরও পড়ে। 5 নম্বর কি বলছে না, আভ্যন্তরীণ স্থায়িত্বের প্রতিষ্ঠা। আভ্যন্তরীণ স্থায়িত্ব কি হচ্ছে না, জাতিগুলো পরস্পরের সাথে একটা এক সূত্রে বেঁধে আছে। পাশাপাশি জাতিগুলো বেঁধে থাকার জন্য কি হচ্ছে না, একটা রাষ্ট্রের মধ্যে একটা আভ্যন্তরীণ বুনিয়াদ যেটা, সেটার ভিতটা খুব সুদৃঢ় হচ্ছে বা শক্ত হচ্ছে, বা রাষ্ট্রটার আভ্যন্তরীণ একটা স্থায়িত্ব প্রতিষ্ঠা হচ্ছে। এবং স্থায়িত্ব প্রতিষ্ঠা হওয়ার জন্য বা পাশাপাশি জাতিগুলো সব একসূত্রে থাকার জন্য কি হচ্ছে না, তাদেরও যে রাষ্ট্রটার যে সরকার আছে, যে রাষ্ট্রের যে কর্তৃত্ব, তার প্রতি একটা আকুণ্ঠ সমর্থন থাকছে। সেই দিক দিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে এই হলো সপক্ষে যুক্তি। এইবার হচ্ছে বিপক্ষে যুক্তি। বিপক্ষে যুক্তি। এবার দেখো জাতীয়তাবাদের বিপক্ষে কি কি যুক্তি। সপক্ষে যুক্তি তো তোমাদের বললাম, বিপক্ষে অর্থাৎ এই যে জাতীয়তাবাদ কি করছে না, সমস্ত জাতিকে একটা এক সূত্রে বাঁধছে, তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক যোগাযোগ থাকছে, সবার মধ্যে একটা ভালো সম্পর্ক থাকছে, সামগ্রিকভাবে দেশের উন্নতি, সামগ্রিকভাবে বিশ্বের উন্নতি হচ্ছে। কিন্তু এই যে আদর্শ জাতীয়তাবাদ, তার আদর্শ থেকে যখনই ভ্রষ্ট হবে তখনই সেটা কি হয়ে যাবে, বিকৃত বা উগ্র জাতীয়তাবাদ। সেই বিকৃত বা উগ্র জাতীয়তাবাদের পক্ষে কি কি যুক্তি, অর্থাৎ আদর্শ জাতীয়তাবাদের বিপক্ষে মানে বিকৃত জাতীয়তাবাদের পক্ষে যুক্তি। 1 নম্বর কি বলছে, সাম্রাজ্যবাদের স্রষ্টা। এই আদর্শ জাতীয়তাবাদে যেমন হচ্ছে পাশাপাশি জাতিগুলো একটা মিলমিশ থাকছে, কিন্তু তার বিরুদ্ধে যখন উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ থাকবে তখন কি হবে না, জাতিগুলোর মধ্যে আর সেই সম্প্রীতি সহযোগিতা থাকবে না। এই যে বুর্জোয়া রাষ্ট্রগুলো কি করছে না, তারা তাদের বিদেশি বাজার দখল করছে, বিদেশে বিনিয়োগ করছে,
বিদেশ থেকে মূলধন আনছে, এই করে কি করছে না তারা সাম্রাজ্যবাদী একটা সবসময় মানসিকতা, অন্য রাষ্ট্রগুলোর স্বাধীনতা অপহরণ করছে, সার্বভৌমিকতা অপহরণ করছে, এই করে একটা সাম্রাজ্যবাদের স্রষ্টা হচ্ছে বিকৃত বা উগ্র জাতীয়তাবাদের। তাহলে আদর্শ জাতীয়তাবাদের বিপক্ষে যুক্তি কি? 1 নম্বর সাম্রাজ্যবাদের স্রষ্টা। 2 নম্বর কি বলছে না জাতি বিদ্বেষ প্রচার। এই যে বিকৃত জাতীয়তাবাদ কি করছে না সবসময় জাতি বিদ্বেষ প্রচার করেছে। যে সমস্ত রাষ্ট্র পুঁজিবাদী বা বুর্জোয়া রাষ্ট্র, তারা কি করে না নিজেদের সভ্যতা সংস্কৃতিকে অন্য রাষ্ট্রের উপর দিয়ে সেটা চাপিয়ে দেয়। না কীভাবে? যে আমার দেশের সভ্যতা সংস্কৃতি ভালো, সুস্থ, সুন্দর, সে কী করে অন্য রাষ্ট্রের উপর দিয়ে চাপিয়ে দেয়। এবার অন্য রাষ্ট্রের উপর দিয়ে চাপিয়ে দেওয়ার ফলে কী হচ্ছে? একটা জাতি বিদ্বেষ হচ্ছে। এই যে আমাদের ব্রিটিশরা কি করেছিল না ঔপনিবেশিক শাসন ও শোষণ এটা প্রচার করতে গিয়ে বহু দেশের স্বাধীনতা সার্বভৌমিকতাকে অপহরণ করেছে। হিটলার কি করেছে? যে জার্মান জাতি হচ্ছে আর্য রক্ত সম্মত, এই বলে প্রচার করতে গিয়ে ওরা কি করেছে না বহু রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমিকতাকে হরণ করে নিয়েছে। তাহলে জাতিবিদ্বেষ প্রচার। 3 নম্বর কি বলছে? সুস্থ সংস্কৃতি বিরোধী। সুস্থ সংস্কৃতি বিরোধী। এই যে বিকৃত জাতীয়তাবাদ কি করছে না বিভিন্ন সংস্কৃতি সাহিত্য এগুলো কি করছে না ভাবছে যে আমার রাষ্ট্রের, আমার নিজের দেশের বা আমার রাষ্ট্রের সংস্কৃতি সাহিত্য সব হচ্ছে শ্রেষ্ঠ। সে তখন কি করছে না অন্যের ঘাড়ে সেটা চাপিয়ে দিচ্ছে। চাপিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে না একটা সংস্কৃতি একটা বিরোধী হয়ে যাচ্ছে, অর্থাৎ সুস্থ সংস্কৃতি হয়ে যাচ্ছে। মানে নিজেরা কি করছে? নিজেরা ধরো একটা সংকীর্ণ মানসিকতা বা একটা খুব ছোট মনের হয়ে তাদের সংস্কৃতি সাহিত্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেটাকে কি করছে না অন্য রাষ্ট্রের উপর চাপাচ্ছে। তাহলে কি হচ্ছে? একটা যথার্থ সভ্যতা সংস্কৃতি হচ্ছে না, একটা বিকৃত হয়ে যাচ্ছে বা সুস্থ হচ্ছে না বা যথার্থ হচ্ছে না। 4 নম্বরে কি বলছে না গণতন্ত্র বিরোধী। এই যে বিকৃত জাতীয়তাবাদ বা উগ্র জাতীয়তাবাদ বা পুঁজিবাদের যে একটা পুঁজিবাদী বা বুর্জোয়া রাষ্ট্রগুলোর যে একটা আধিপত্য, সেটাতে কি হচ্ছে না গণতন্ত্র বিরোধী। আচ্ছা, গণতন্ত্রের যে আদর্শ সাম্য মৈত্রী স্বাধীনতা, এই বিকৃত জাতীয়তাবাদ এগুলোকে কি করছে না ধ্বংস করে দিচ্ছে, নিজেদের আধিপত্যকে কায়েম করছে বুর্জোয়া রাষ্ট্রগুলো, পুঁজিবাদী রাষ্ট্রগুলো। তারপরে কি বিশ্ব শান্তির পরিপন্থী। বিকৃত জাতীয়তাবাদ কি করছে না বিশ্ব শান্তির পরিপন্থী। তারা কি করছে? যে জাতীয়তাবাদী রাষ্ট্রগুলো কি করছে না তাদের যে ধ্যান ধারণা, তাদের যে আদর্শ সংস্কৃতি অন্য রাষ্ট্রের উপর দিয়ে চালাতে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? একটা বিশ্ব শান্তি বিঘ্ন ঘটছে। যেমন এই জাতীয়তাবাদের যে অন্যতম স্রষ্টা মুসোলিনি কি বলতেন? যে স্ত্রীলোকের কাছে মাতৃত্ব যেমন স্বাভাবিক, সেই রকম পুরুষের কাছে যুদ্ধও তেমনি স্বাভাবিক। অর্থাৎ বলছে যুদ্ধ করো, এটা তো স্বাভাবিক ঘটনা। স্ত্রীলোকেরা যেমন মাতৃত্ব কাম্য করে সেরকম পুরুষদের যুদ্ধ স্বাভাবিক। এটা মুসোলিনির কথা। আবার তিনি বলতেন যে আন্তর্জাতিক শান্তি, এটা কাপুরুষের স্বপ্ন। সুতরাং আমাদের এই যে বিকৃত জাতীয়তাবাদ কি করছে না বিশ্ব শান্তি মানব সভ্যতা এগুলোর একটা বিঘ্ন ঘটাচ্ছে। সুতরাং আদর্শ জাতীয়তাবাদকে সবসময় শ্রেয় বলে মেনে নেওয়া উচিত। তাহলে এটা হলো বিপক্ষে যুক্তি। এইবার আমি পড়াবো তোমাদের আন্তর্জাতিকতা। আন্তর্জাতিকতা তাহলে তোমাদের দেখো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার পড়লে, জাতীয়তাবাদ পড়লে, এবার হচ্ছে আন্তর্জাতিকতা। আন্তর্জাতিকতা কাকে বলে এটা নিয়ে একটা যথেষ্ট মতবিরোধ আছে।
বলছে আন্তর্জাতিকতায় যারা বিশ্বাসী তারা বলছে যে আন্তর্জাতিকতা হলো একটা মানসিক অনুভূতি। এই অনুভূতিটা কি করে না মানুষকে একটা বিশ্ব সৌভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে এবং আন্তর্জাতিকতায় আস্থাশীল ব্যক্তি নিজেকে কখনো একটা রাষ্ট্রের সদস্য হিসেবে ভাবে না, ভাবে সমগ্র সে বিশ্বের একজন। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে গোল্ডস্মিথ বলেছেন যে আন্তর্জাতিকতা হলো একটা অনুভূতি যা মানুষকে কখনোই একটা নিজের রাষ্ট্রের সদস্য ভাবে না, নিজেকে একটা বিশ্বের নাগরিক বলে ভাবাতে শেখায়। মানুষের মনে এই অনুভূতি যখন দৃঢ়মূল হয় তখন সে কী করে না জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে গিয়ে শান্তি, প্রগতি ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য একটা প্রচেষ্টা চালায়। 2 নম্বর কি বলছে না আমাদের এই যে আজকে দুনিয়াটা, বিশ্বটা অনেক এগিয়ে গেছে, প্রযুক্তির দিক দিয়ে যন্ত্র সভ্যতা অনেক এগিয়ে গেছে। তার ফলে কি হচ্ছে না প্রত্যেকটা রাষ্ট্র বা প্রত্যেকটা জাতি এখন পরস্পরের উপর নির্ভরশীল, অর্থাৎ বিশ্বের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সব একটা নিবিড় যোগাযোগ। কেউ এখন মানে আত্মনির্ভরশীল না, সবাইকে প্রত্যেকের সাথে একটা সম্পর্ক রাখতে হচ্ছে, প্রত্যেকের সাথে মানে নির্ভর করতে হচ্ছে। এবং সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি দিক দিয়ে কি হচ্ছে না প্রত্যেকের সাথে একটা নির্ভরশীলতা বেড়ে যাচ্ছে। কেন বেড়েছে না নিজেদের প্রয়োজন মেটাবার জন্য। একা একটা জাতি বা একা একটা রাষ্ট্র নিজের প্রয়োজন মেটাতে পারছে না। আন্তর্জাতিকতার আদর্শে উদ্বুদ্ধ হওয়ার ফলে এই লাভটা কি হচ্ছে না প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা পারস্পরিক যোগাযোগ বা নির্ভরশীলতা বেড়ে গেছে। এছাড়া আমাদের এই যে গত 2টো বিশ্বযুদ্ধ ঘটে গেল, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার যে ভয়াবহ, তার যে ধ্বংসলীলা, তার একটা তো এফেক্ট থাকবেই। এবং তার ফলে কি হচ্ছে না মানুষের মধ্যে, বিশ্বের মানুষের মধ্যে একটু হলেও ভয় ব্যাপারটা আছে এবং সবাই ওই জন্য একটা ঐক্যবদ্ধভাবে একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করছে। এবং এই যে আন্তর্জাতিকতা, এই যে 2টো বিশ্বযুদ্ধ ঘটে গেছে, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার যে ভয়াবহতা, তার যে ধ্বংসলীলা, তার তো একটা এফেক্ট থাকবেই। এবং সেটার ফলে মানুষজন একটু হলেও ভয় পেয়েছে, সারা বিশ্বের লোক। এবং তার ফলে কি হচ্ছে না এই যে আন্তর্জাতিকতা সবাইকে এক সূত্রে বেঁধে রাখছে, মানে ঐক্যবদ্ধভাবে সবার মধ্যে একটা পারস্পরিক যোগাযোগ, নির্ভরশীলতা, হ্যাঁ, এক প্রান্তের সাথে আরেক প্রান্তের যোগাযোগ, সেটা সম্ভব হচ্ছে। আচ্ছা, এবার আমি দেখি একটু আন্তর্জাতিকতার গুরুত্ব। আচ্ছা, গুরুত্বের মধ্যে 1 নম্বর হচ্ছে কি রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা। রাষ্ট্রসমূহের সাথে পারস্পরিক যোগাযোগ। এই যে আন্তর্জাতিকতার যে মহান আদর্শ, সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে, প্রত্যেকটা জাতির সাথে একটা সহযোগিতা, সম্প্রীতি থাকছে। বিশ্বের এক প্রান্তের সাথে আর এক প্রান্তের একটা নিবিড় যোগাযোগ। এই যোগাযোগের ফলে কি হচ্ছে না প্রত্যেকের উপর একটা নির্ভরশীল হয়ে পড়ছে। মানে একা কেউ আত্মনির্ভরশীল না, যে আমি একাই পারবো, কারোর সাথে যোগাযোগ করব না, কারোর সাথে যোগাযোগ রাখবো না, সেটা করলে কিন্তু হবে না। কারণ কখনোই নিজের প্রয়োজন একা মেটাতে পারবে না। তার ফলে কী হচ্ছে রাষ্ট্রসমূহের সাথে একটা ভালো যোগাযোগ আছে। কেমন করে না এই আন্তর্জাতিকতার ফলে। দুই নম্বর কি বলছে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে গুরুত্ব বৃদ্ধি।
জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি বিজ্ঞানের উন্নতির ফলে আজকে কি হচ্ছে না, এই যে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে প্রত্যেকটা রাষ্ট্রের একটা অভাবনীয় যোগাযোগ, একটা অভাবনীয় পারস্পরিক যে একটা নির্ভরশীলতা, এক প্রান্তের সাথে আর এক প্রান্তের যোগাযোগ, সেটা আন্তর্জাতিকতার ফলেই সম্ভব হয়েছে। যে আজকের এই যে ধরো আন্তর্জাতিকতায় আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটা রাষ্ট্র যে নিজের মতো সিদ্ধান্ত নিয়ে নেবে, তা কিন্তু পারবে না। কারণ সে যদি একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, তার এফেক্টটা অন্য রাষ্ট্রের উপর পড়বে। বা নিজের মতো কোনো পররাষ্ট্রনীতি গ্রহণ করলো, অন্য রাষ্ট্রের সাথে আলোচনা করলো না, বা আন্তর্জাতিক ক্ষেত্রে কী হচ্ছে, বা বিশ্ব রাজনীতির যে গতি প্রকৃতি সেদিকেও কোনো মনোযোগ দিল না, সেটা করলে কিন্তু হবে না। কারণ তার এফেক্ট তো জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পড়বে। তো সুতরাং প্রত্যেকটা রাষ্ট্রকে তার নিজের সীমারেখাটা কতটা সেই ভেবে কিন্তু চলতে হবে। এবং সেটা কিসের জন্য সম্ভব? আন্তর্জাতিকতার জন্যই সম্ভব। যে প্রত্যেকটা রাষ্ট্রকে নিজের সীমার মধ্যে চলতে হবে। 3 নম্বর কি বলছে? মানব সভ্যতাকে ধ্বংসের হাত থেকে রক্ষা। মানব সভ্যতাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে। এই যে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে শুধু যে পারমাণবিক অস্ত্র আবিষ্কৃত হচ্ছে তা না, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এই সাম্রাজ্যবাদী দেশ, তারা কি করছে, নক্ষত্র যুদ্ধ শুরু করেছিল। মানে আজকের এই যে প্রযুক্তিবিদ্যা, জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে কি হচ্ছে, যে পারমাণবিক অস্ত্র আবিষ্কৃত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সাম্রাজ্যবাদী দেশ তারা যে নক্ষত্র যুদ্ধের প্রস্তুতি শুরু করেছিল, এবং সেটা শুরু করলে কি হতো, একটা সামগ্রিক যুদ্ধ এবং সেটা থেকে একটা সামগ্রিক ধ্বংস। কিন্তু আন্তর্জাতিকতার ফলে কি হয়েছে, সেই জিনিসটা বন্ধ হয়েছে, এখন সেটা পারছে না, এবং বিশ্বের মানুষের সাথে একটা ভালো নিবিড় সম্পর্ক হয়েছে। বিশ্বের উন্নতি সাধন। আন্তর্জাতিকতার ফলে কি হচ্ছে না, এই যে ধরো যুদ্ধ তো বন্ধ হয়ে গেল, যুদ্ধ নেই, অর্থাৎ সবার মধ্যে মিলমিশ, এর ওর উপর নির্ভর করছে যোগাযোগ, এ ওকে এটা দিচ্ছে, হ্যাঁ এ ওকে ওটা দিচ্ছে, এ ধরো প্রযুক্তি সাহায্য করছে, এ মূলধন দিচ্ছে, এ কাঁচামাল যোগান দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, তাহলে যুদ্ধ বন্ধ হয়ে গেল। যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার জন্য এই যে যুদ্ধের যে একটা প্রস্তুতি, অর্থাৎ অস্ত্রশস্ত্র কেনা, পারমাণবিক অস্ত্র, এই জন্য তো প্রচুর ব্যয়। সেই টাকাগুলো কি হচ্ছে না, একটা বিশ্বের কল্যাণে সাধিত হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, বিশ্বের একটা উন্নতি অগ্রগতি হচ্ছে, অর্থাৎ বিশ্বের একটা সমৃদ্ধি হচ্ছে, সামগ্রিকভাবে সবার উন্নতি হচ্ছে। আচ্ছা, 5 নম্বর, সাম্রাজ্যবাদ ও নয়া সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদ ও নয়া সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদ ও নয়া সাম্রাজ্যবাদ বিকাশের পথ রোধ। আন্তর্জাতিকতার ফলে কি হচ্ছে, যে প্রত্যেকটা রাষ্ট্র তার যে সার্বভৌমিকতা, তার যে স্বাধীনতা, সেটা রক্ষা করার চেষ্টা করছে, এবং এই আন্তর্জাতিকতায় বিশ্বাসী রাষ্ট্রগুলো কি করছে, অন্য রাষ্ট্রের সার্বভৌমিকতাকে ধ্বংস করার চেষ্টা করছে না। তার ফলে একটা
বিশ্ব একটা মানবিকতা অর্থাৎ বিশ্বে একটা কল্যাণ সাধিত হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, এই যে সাম্রাজ্যবাদ এবং নয়া সাম্রাজ্যবাদ তার যে বিকাশ, সেই বিকাশের পথটা বন্ধ হয়ে যাচ্ছে। কেন না, এই আন্তর্জাতিকতার জন্যই সেটা সম্ভব হয়েছে। যে ক্ষুদ্র বৃহৎ প্রত্যেকটা জাতি সমান ও সমমর্যাদা অধিকারী এবং সবাই চেষ্টা করছে তার স্বাধীনতা সার্বভৌমিকতাকে রক্ষা করার জন্য। আচ্ছা, তারপরে কি বলছে, জাতি বৈরিতার অবসান। প্রলেতারীয় আন্তর্জাতিকতা অর্থাৎ শ্রমিক শ্রেণীর যে একটা আন্তর্জাতিকতা, প্রলেতারীয় আন্তর্জাতিকতা, বিশ্বে যে প্রলেতারীয় শ্রেণী তারা কি করছে না, সমগ্র বিশ্বে তারা তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এবং আধিপত্য বিস্তারের ফলে কি হচ্ছে, তারা একটা পৃথক জাতি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এবং তার ফলে কি করছে, এই যে বুর্জোয়া জাতিগুলো তারা কি তাদের মধ্যে যে জাতি বৈরিতা, সেই জাতি বৈরিতার একটা অবসান ঘটছে এবং সেটা আন্তর্জাতিকতার ফলেই সম্ভব হচ্ছে। আচ্ছা, এবার দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদের অনেক পড়ালাম প্রচুর। এবার আমি কিছু শর্ট কোশ্চেন তোমাদের লিখে দিচ্ছি। যে শর্ট কোশ্চেন মানে তোমাদের মূলত এই চ্যাপ্টার কিন্তু গতবার পর্যন্ত এই চ্যাপ্টার থেকে ব্রড প্রশ্ন আসতো, কিন্তু এবারে যেটা সেটা হচ্ছে অনলি ফর এমসিকিউ অ্যান্ড এসএকিউ। এবার আমি কয়েকটা এমসিকিউ তোমাদের দিচ্ছি। এক নম্বর একদম ইম্পর্টেন্ট তোমাদের দিয়েছি, রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজকে কি বলে? আমি কিন্তু এই চ্যাপ্টারে প্রথম দিন তোমাদের এগুলো আলোচনা করেছিলাম, জনসমাজ, জাতীয় জনসমাজ, জাতি, এগুলো আলোচনা করেছিলাম। এবার দেখো, রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজকে কি বলে? কি বলে উত্তর? না, জাতীয় জনসমাজ। প্রত্যেকে খাতা বের করে লিখে নাও, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি যেই কয়েকটা লিখে দিব। 2 নম্বর, জাতীয় জনসমাজের ধারণা মূলত কিরূপ? উত্তর হচ্ছে রাজনৈতিক। তিন নম্বর, বাংলাদেশের বাঙালিরা কি জাতি? উত্তর হ্যাঁ, হ্যাঁ জাতি। বাংলাদেশের বাঙালিরা জাতি।
আচ্ছা, 4 নম্বর, ভাষা জাতি গঠনের একটি ড্যাশ, মানে শূন্যস্থান পূরণ, উপাদান। তোমাদের শূন্যস্থান পূরণও দিবে দু একটা। ভাষা জাতি গঠনের একটি ড্যাশ, এখানে লিখবে একটি উপাদান। আচ্ছা, 5 নম্বর, জাতীয় জনসমাজ, মানে একই জিনিস তোমাদের দেখবে ঘুরিয়ে ফিরিয়ে দেবে, তাতে কি তোমরা কিন্তু বিভ্রান্ত হওয়ার চেষ্টা করবে, একদম বিভ্রান্ত হবে না। জাতীয় জনসমাজ কিরূপ জনসমাজ? উত্তর হচ্ছে রাজনৈতিক, রাজনৈতিক চেতনা সম্পন্ন। রাজনৈতিক চেতনা সম্পন্ন। আচ্ছা, এবার দেখো ভীষণ একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। নেশান শব্দটি এসেছে আমি কিন্তু পড়াতে পড়াতে তোমাদের বলেছিলাম নেশান শব্দটি কোথা থেকে এসেছে। নেশান শব্দটি এসেছে ল্যাটিন শব্দ নেশিও থেকে। ল্যাটিন শব্দ নেশিও থেকে। আচ্ছা, 7 নম্বর, ইসরায়েল রাষ্ট্র কত সালে গঠিত হয়? উত্তর 1948 সালে। তাহলে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়। প্রত্যেকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ড্যাশ বা একটা শূন্যস্থান, প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় একটি জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে। কি প্রতিষ্ঠা? রাষ্ট্র।
অর্থাৎ রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় একটি জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে। এক জাতি এক রাষ্ট্র এই নীতি এর নীতিকে তুলে ধরে কে না জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। আবার তোমাদের এটাকে আবার ঘুরিয়ে দিতে পারে যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের নীতিটা কি? এক জাতি এক রাষ্ট্র। এটা খুব ইম্পর্টেন্ট। ঘুরিয়ে উল্টোপাল্টা করে দেয়। এক জাতি এক রাষ্ট্র নীতির কিসের? আত্মনিয়ন্ত্রণের অধিকারের। আবার জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের মূল নীতিটা কি? এক জাতি এক রাষ্ট্র। আচ্ছা, কতদূর হলো? 8 বুঝি হলো। আচ্ছা, এবার দেখো, এটা একটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আত্মনিয়ন্ত্রণের অধিকার আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখ তরোয়াল। এটা ভীষণ আসে। তরোয়াল কে বলেছে? কে বলেছেন? উত্তর লর্ড কার্জন। এটা তোমাদের ভীষণ আসে। আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখ তরোয়াল। কে বলেছেন? লর্ড কার্জন। আচ্ছা, এবার আর একটা খুব ইম্পর্টেন্ট। আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিরুদ্ধে একটি যুক্তি দাও। আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিরুদ্ধে একটি যুক্তি দাও। উত্তর আত্মনিয়ন্ত্রণের অধিকার অখণ্ডতার পরিপন্থী। পরিপন্থী। তাহলে এই এমসিকিউ গুলো খুব ইম্পর্টেন্ট। এবার আমি একটু এসে কিউয়ে যাব।
আমি এগুলো লিখে দিলাম এই কারণে যে এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু মূলত এই বছর থেকেই হয়েছে এমসিকিউ এসিকিউ, এর আগের বছর পর্যন্ত কিন্তু ব্রড প্রশ্ন আসতো, কিন্তু এবার সেটা উঠিয়ে দিয়েছে। আচ্ছা, এসিকিউ এর প্রশ্নগুলো একটু তোমরা ভালো করে জেনে নাও, দেখে নাও। 1 নম্বর হচ্ছে জাতীয় জনসমাজ কখন গড়ে ওঠে? এটা উত্তর তোমাদের জানা, আমি আর বলছি না। জাতীয় জনসমাজ কখন গড়ে ওঠে? 2 নম্বর, জাতীয় জনসমাজ এবং জাতি এই দুটি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? এগুলো কিন্তু আমি সব পড়াতে পড়িয়েছিলাম। জাতীয় জনসমাজ এবং জাতি এই দুটি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? 3 নম্বর হচ্ছে ন্যাশনালিটি শব্দটির বাংলা অর্থ কী? ন্যাশনালিটি শব্দটির বাংলা অর্থ কী? পরের প্রশ্ন, কোন কোন উপাদান জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে? কোন কোন জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে? আচ্ছা, তারপরে দেখো, জাতি ও রাষ্ট্রের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। জাতি ও রাষ্ট্রের মধ্যে একটি পার্থক্য, তোমাদের যেহেতু 1 নম্বরের প্রশ্ন, ওই জন্য একটাই পার্থক্য চাইবে, একটাই দেবে, বেশি দেওয়ার দরকার নাই। আচ্ছা, জাতীয় জনসমাজের 2টি বাহ্যিক উপাদান লেখো। একটিও আসতে পারে বা দুটিও আসতে পারে, 2টি আসলে 2টি বলবে, একটি আসলে একটি বলবে। জাতীয় জনসমাজের 2টি বাহ্যিক উপাদান লেখো। পরে নেক্সট প্রশ্ন, উগ্র জাতীয়তাবাদ কিসের জন্ম দেয়? উগ্র জাতীয়তাবাদ কিসের জন্ম দেয়? এটা আজকে আমি পড়ালাম। আর তারপরে নেক্সট, আধুনিক রাষ্ট্র প্রধানত কী ধরনের রাষ্ট্র? আধুনিক রাষ্ট্র প্রধানত কী ধরনের রাষ্ট্র? আর তারপরে প্রশ্ন দেখো, জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে প্রধান পার্থক্য কী? জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে প্রধান পার্থক্য কী? আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে জাতি কিসের মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে? জাতি কিসের মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে? নেক্সট প্রশ্ন, জাতীয় জনসমাজ বলতে কি বোঝায়? জাতীয় জনসমাজ বলতে কি বোঝায়? আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে জনসমাজ বলতে কি বোঝায়? জনসমাজ বলতে কি বোঝায়? আচ্ছা, আরও হচ্ছে এই যে তোমাদের জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বললাম, এক জাতি এক রাষ্ট্র, এটা হচ্ছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। আজকে এটা বলো, এক জাতি এক রাষ্ট্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয়তো বলতে পারে আত্মনিয়ন্ত্রণের অধিকারের মূলনীতিটা কি? এক জাতি এক রাষ্ট্র। আবার এটাও বলতে পারে এক জাতি এক রাষ্ট্র, এটা কোন থেকে এসেছে? না, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার থেকে। আবার জাতীয়তাবাদের কি মূলনীতি? কি না, নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও, নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও, এটা হচ্ছে জাতীয়তাবাদের আদর্শ। আচ্ছা, তোমাদের আমি অনেক এমসিকিউ এসিকিউ নিয়ে আলোচনা করলাম এবং এই চ্যাপ্টারটার ওপরে তোমাদের পুরো থরলি আলোচনা করলাম। তোমরা ক্লাসগুলো ভালো করে লক্ষ্য করবে, তাতে দেখবে আমি সমস্ত কিছু কভার করে দিয়েছি তোমাদের।